নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করুন। প্রতি সপ্তাহে শনিবার রাতে আমরা এই চ্যানেলে নতুন নতুন কাহিনী নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের কলিকাতার গলিতে। প্রেমেন্দ্র মিত্র 1904 সালে 4 সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে তার পিতার কর্মস্থল বারাণসীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার জেলার রাজপুরে। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরের সম্ভ্রান্ত মিত্র বংশের সন্তান। তার পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং তার মাতার নাম সুহাসিনী দেবী। খুব অল্প বয়সেই তিনি মাতৃহারা হন। প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগে একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক ছিলেন। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। 1988 সালে 3 মে পাকস্থলীর ক্যান্সারের কারণে অসুস্থ হয়ে কলকাতায় মারা যান তিনি। আজকের গল্পটি নেওয়া হয়েছে অর্পিতা প্রকাশনীর অসিতাভ দাস সম্পাদনায় সেরা সেরা ভূতের গল্প থেকে। তবে শুরু করা যাক আজকের গল্প কলিকাতার গলিতে। বিশ্বনাথ পাড়াগাঁয়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাসভবনের ভেতর দিয়ে সে 3 ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে। অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানোর কার সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে, কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে, যেখানে 2 পা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে। ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জো নাই বললেই হয়, সেখানেই একবার সে যা বিপদে পড়েছিল। বিশ্বনাথ বলে, না, কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ নয়। আমরা হেসে উঠলে বলে, না হে না, চৌরঙ্গি, সেন্ট্রাল এভিনিউয়ের কথা বলছি না, কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয়। শোন তাহলে, সেবারে গায়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতা গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রের ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায়। প্রথম দিনটা তাতে কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম। সঙ্গে বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না, শুধু একটি সুটকেস, তাতে বইগুলো ভরে একবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমার সঙ্গে পড়াশোনা করেছে, কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম। অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকিনি। অত্যন্ত খেয়ালি ছেলে, কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। বড় হয়েও তার এই স্বভাব কাটেনি। কথা নেই, বার্তা নেই। হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারপর হয়তো 2 মাস তার দেখা নেই। আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম। কিন্তু এমন করে কতদিন রাখা যায়? বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব। আমরা দুঃখিত হলাম। ছেলেটা এত আমোদে মিশুক ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশের যেন স্ফূর্তিই হলো। বললে, তবে আর কি ভাই, বার্মাটা একবার ঘুরে আসি। তারপর অবিনাশের আর দেখা নেই। আমাদের চেয়ে তার ধাতই ছিল আলাদা। পৃথিবীটা যে মস্ত বড়, এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকতো। পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশা আর মিটতে চাইতো না। যেসব দেশ সে এখনও দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। কেমন যেন হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানাকটি রাস্তায় দুবেলা যাওয়া আসা, জীবনের কোনো সার্থকতা নেই। পথ যেখানে অফুরন্ত, আকাশের যেখানে কুল কিনারা নেই, এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা। কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ অবশ্য খানিক বাদেই কেটে যেত। কিন্তু অবিনাশের এই মোহ ছিল সব। মাস 3 আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গায় ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে। আমি এসে যেন তার সঙ্গে দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না, ট্রেনেরও এখন দেরি আছে, একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায়।
একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞেস করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড় জোর 8টা হবে। কিন্তু গলি দিয়ে খানিক দূরে হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলি হোক আর যাই হোক, কলকাতার পথ তো বটে, অথচ এই 8টা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই। ভেবেছিলাম খানিক দূরে গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি, কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কি? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 1,50,000 আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে? আমার সাজ পোশাক দেখেও বড়লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই। তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম। পথ তেমনই নির্জন। বাতিগুলো কি এ পথের মিটমিটে হতে হয়? একে গ্যাস পোস্টগুলি অত্যন্ত দূরে দূরে, তার উপর কী কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তার আলো হওয়া তো দূরের কথা, সেগুলো যে জ্বলছে এইটুকুই বুঝতে কষ্ট হয়। খাস কলকাতার ভেতরে এমন রাস্তা আছে কে জানতো? দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলের তৈরি। কোনো রকমে হাড় ইট কাঠের জীর্ণ দেওয়ালগুলোতে দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমানুষের একটু শব্দ। সে রাস্তার পাশে সারের পর সার পোড়ো বাড়ির মতো সব খা খা করছে। ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভাবসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস সেখানে ঢোকেনি, মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই। এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটায় ঠিক সেই রকম গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলছিল কিছু দূরে গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারের ভেতরে ডাইনে বায়ে কোথাও পথ নেই। সামনের পথও খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরোবার রাস্তা। আশ্চর্য ব্যাপার, লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম, গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এই গলি থেকে বেরোতে পারলে বাঁচি। ভীতু আমি নই, কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল। সবে তো প্রথম রাত, কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গমগম করছে, অথচ এই পথটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি। সে শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। কত বছর যে মানুষের পাশ সে শহরে পড়েনি কেউ জানে না। আমি যেন প্রথম এ শহরের নিস্তব্ধতা ভাঙলাম। আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকারে বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের ওপর কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খোঁজ করে, পরে একদিন আবার আসলেই হবে। খানিক দূরে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও গলির পথ যে বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি একটা পথে যে গলিতে ঢুকেছি সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এ গলি দিয়ে এগোবার সময় আশপাশে কোনো পথই দেখতে পাইনি, তাহলে গলির দুমুখ বন্ধ কেমন করে হয়? ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল। যাওয়ার সময় আমার দৃষ্টি কোন রকম এড়িয়ে গেছে, এখন আসবার সময় ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি। সেইটারই মুখ বন্ধ, কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে? আমি অন্যমনস্ক হয়ে তো ছিলাম না, আগাগোড়ায় তো সজাগ হয়ে চলেছি। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত, না হয় ডেকেই জিজ্ঞাসা করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরোতেই হবে। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে। আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে। এবারও আমি দেখলাম গলির মুখ বন্ধ। তখন সত্যিই বুকের ভিতরটা কেমন করে উঠল। একে আমরা পাড়াগাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি। শহরে এলে এমনই আমাদের হাঁপ ধরে, তার উপর এই ভাবসা গন্ধভরা অন্ধকার গলি। চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে। উপরের চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তারও জো নাই। এমন একটা ধোঁয়াটে কুয়াশার বাতাস আচ্ছন্ন হয়ে আছে, আর তার ভেতর দিয়ে একটাও তারা দেখা যায় না। যতই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম ততই গুলিয়ে আসছিল।
কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে বেশি ভারী ছিল, সেটা বয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল। এমনই করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না, তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। এই তো আমাদের অবিনাশ। এতক্ষণে ভয় ভাবনা নিমিষে ভুলে গেলাম। অবিনাশ! আনন্দে চিৎকার করে তার নাম করে ডাকতেই সে চমকে ফিরে তাকালো। বললাম, কি আশ্চর্য, তোর খোঁজ করতেই 1 ঘন্টা এই গলির ভেতরে ঘুরে হয়রান হচ্ছি যে। বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস তুই, ঢুকে আর বেরোনো যায় না। অবিনাশ একটু হেসে বলল। এসেছিস তাহলে ঠিক। বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতাম? সে কথা কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন রে? না ভাই, মনে থাকে না, অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, ছিলি তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বলল, আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তাহলে ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বললে, এই আজ। এই আজ? এবারে গেছিলি কোথায়? বলছি চল। সেই নির্জন গলি দিয়ে তখন আমরা এগিয়ে চলেছি, কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না। অবিনাশ বলতে লাগলো, এবারে ভাই গেছিলাম বহুত দূর। খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম। সুন্দর বলতে নতুন মনে করিসনি যেন, জাহাজটা অনেক পুরনো। চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে। তার চেহারাতেই কেমন একটা ভবঘুরে রুক্ষ রুক্ষ ভাব, সেইটিই তার সৌন্দর্য। তার উপর যখন শুনলাম যে সেখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে, তখন আর লোভ সামলাতে পারলাম না। জবদ্বীপ, নারকেল আর তাল গাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ, তার উপর গভীর বনের মাঝে তার বড় বুদর। একেবারে মেতে উঠলাম। যেমন করেই হোক যেতেই হবে জাহাজে। জাহাজের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম। জাহাজের একধারে বিপদের সময় ব্যবহারের জন্য ছোট তেরপোল ঢাকা বোট টাঙানো থাকে। ঠিক হলো তারই একটি ভেতর আমি থাকবো, কেউ তাহলে টের পাবে না। খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতর গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন তার ভেতর লুকিয়ে থাকি। তেরপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর উপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না। তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই। এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছলাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেড খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে, কিন্তু বন্দরে জাহাজ ফেরাবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল, এখানে মাল নামানো হলে জাহাজটাকে শর্ট অ্যান্ড ড্রাই ডেকে রং করবার জন্য পাঠানো হবে, ঠিক আছে? সুতরাং সেভাবে নামা যাবে না। তাহলে উপায়? খালাসি বললে, উপায় আছে। সবাই যখন জাহাজ ফেরাবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয়। তাতেই রাজি হলাম। জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে, এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুটলিটা আমার পিঠে বাঁধাই ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক, কিন্তু সেই মুহূর্তে জাহাজটি জেটিতে ভেড়াবার জন্য পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও আমি সে টান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, তারপর? তারপর সেই প্যাডেলের ঘা। কি ভয়ঙ্কর লেগেছে দেখবি? সামনে একটা গ্যাসের বাতিও তখন জ্বলছিল। অবিনাশ তার জামাটা তুলে দেখালো।
এ কি, জামার নিচে তো কিছুই নেই, একেবারে ফাঁকা শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিছু নেই। ওধারে গ্যাস পোস্ট আছে, জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। উপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই, শূন্য শূন্য, সব শূন্য। অস্পষ্ট চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু কোথায় যাব? যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পোড়া বাড়ির দরজায় ঘা দিলাম। তার ভেতরে জানলাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল, কিন্তু কারো সাড়া নেই। অন্ধকার গলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে, অসহ্য তার ভ্যাপসা গন্ধ। তারপরে আমার আর মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে, उतरिए बाबू, ये सियालदा स्टेशन है। শিয়ালদা স্টেশন? অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে ভাড়া চুকিয়ে দিলাম, কিন্তু তখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ 2 মাস আগে জাভার বন্দরে অমনি করেই মারা গেছিল। মানুষের মৃত্যুর সময় কোনো ইচ্ছে পূরণ না হলে নাকি মৃত্যুর পর অশরীরী হয়ে সেই ইচ্ছে পূরণ করে। সত্যি না মিথ্যা তা জানি না। আজকের গল্প পাঠে আমি আকাশ, অন্যান্য চরিত্রেও আমি। গল্পের আবহে আকাশ। আজকে আপনারা শুনলেন প্রেমেন্দ্র মিত্রের কলিকাতার গলিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।